এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ইইউ দেশগুলো 15% গ্যাস ব্যবহার কমানোর পরিকল্পনা করেছে। শুনবেন এ নিয়ে বিস্তারিত। আর গ্যাস সংকট বাংলাদেশেও। চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা গ্যাসের অভাবে বন্ধ, কবে আবার চালু হবে বলতে পারছে না কর্তৃপক্ষ। অন্যদিকে জ্বালানি ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমানোর ফলে শিল্প খাত আর ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। যখন একটা অর্ডার দিলাম ভাই টাইম দিচ্ছ না কেন, ভাই ইলেকট্রিসিটি ছিল না, দিতে পারছি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। এক্সপোর্ট যদি কমে যায় তাহলে তো কারেন্সি আমাদের আর্নিংটা কমে যাবে, এর ফলে তো রিজার্ভের উপরে আবার আরো একটা ধাক্কা আছে। আরও থাকবে বিশ্ব সংবাদ আর খেলার খবর। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। একটু আগে শুনলেন যে রাশিয়া যদি ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে কি হবে, এই ভাবনা থেকে এক জরুরি পরিকল্পনা তৈরি করেছে ইউরোপিয়ান কমিশন প্রস্তাব করছে যে এরকম কিছু হলে ইউর সদস্য দেশগুলোকে তাদের গ্যাস ব্যবহার 15% কমাতে হবে। রাশিয়া সম্প্রতি ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে এবং এর প্রতি ইঙ্গিত করে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন অভিযোগ করছেন যে রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইউকে ব্ল্যাকমেইল করছে। আরও শুনুন মোয়াজ্জেম হোসেনের কাছে। ইউরোপে গত বছর পর্যন্ত গ্যাস সরবরাহের 40% আসত রাশিয়া থেকে এবং জার্মানি ও ইতালি ছিল তার সবচেয়ে বড় ক্রেতা। সম্প্রতি নর্ড স্ট্রিম 1 নামে যে পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস যায় তার রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে 10 দিনের জন্য সরবরাহ কাটছাট করে রাশিয়া। আগামীকাল বৃহস্পতিবার গ্যাস সরবরাহ আবার আগের মতো শুরু হবার কথা, কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে যে রাশিয়া হয়তো এই প্রতিশ্রুতি রক্ষা নাও করতে পারে, কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার গ্যাসের দাম রুবলে পরিশোধ করার দাবি না মানায় বেশ কয়েকটি দেশে তারা সরবরাহ কমিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটেই ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন বলছেন এমনটা হতেই পারে যে সারা ইউরোপেই হয়তো রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ বা কমে যেতে পারে। তাঁর কথায় রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইউরোপকে ব্ল্যাকমেল করছে এবং ইউরোপকে এজন্য প্রস্তুত থাকতে হবে। কমিশন এ কারণে তার সদস্য দেশগুলোকে মার্চ পর্যন্ত তাদের গ্যাসের চাহিদা 15% পর্যন্ত কমানোর আহ্বান জানিয়েছে। রাশিয়া গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিলে এই লক্ষ্যমাত্রা বাধ্যতামূলক হয়ে যাবে। এছাড়া কাউন্সিল গ্যাস রেশনিংয়ের পরিকল্পনাও করেছে, যার উপর আগামী 26শে জুলাই ভোটাভুটি হবে। মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশে গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে নাগাদ এই গ্যাস ভিত্তিক কারখানাটি আবার চালু করা যাবে সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ধারণা দিতে পারেনি। কেবল কারখানা নয়, ঢাকার বিভিন্ন এলাকাতে আজ বাসাবাড়িতেও সারাদিন গ্যাসের চাপ কম ছিল। বাংলাদেশে গত কিছুদিন যাবৎ জ্বালানি সংকটের বিষয়টি সামনে আসতে শুরু করেছে, যার প্রেক্ষাপটে সরকারও বিদ্যুৎ উৎপাদন কমানো এবং এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের মতন বেশ কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে। বিস্তারিত জানাতে ঢাকা স্টুডিও থেকে এখন সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাইয়েদা আক্তার। সাইয়েদা, চট্টগ্রামের এই যে ইউরিয়া সার কারখানা CUFL, এটি কেন বন্ধ করে দেওয়া হলো, কি বলছে কর্তৃপক্ষ? পুলক, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL তার কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সরকারি সিদ্ধান্তে মঙ্গলবার রাতে সার কারখানায় গ্যাস প্রদান বন্ধ করে দেওয়া হয়, যে কারণে রাত 10টা থেকে গ্যাস সংকটের কারণেই কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। CUFL এর একজন কর্মকর্তা আমাকে বলছিলেন যে সার কারখানায় যে গ্যাস ব্যবহার করা হয় সেটি মূলত সরকারি সূত্র থেকে আসে, ফলে গ্যাস পাওয়ার আগ পর্যন্ত এই কারখানাটি আর উৎপাদনে যেতে পারছে না, যে কারণে এখন কবে আবার নতুন করে এর উৎপাদন শুরু হবে বা কারখানা চালু করা সম্ভব হবে
হবে সেটি বলতে পারছেন না কর্মকর্তারা, তবে বর্তমানে কারখানায় কোনো যান্ত্রিক ত্রুটি নেই সেইটি তারা বলছিলেন আমাকে। পুলক, এখানে আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে মোট 6টি সরকারি রাষ্ট্রায়ত্ত সার কারখানা আছে। এর মধ্যে সরকারি তথ্য অনুযায়ী চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা 5.5 লাখের বেশি মেট্রিক টন সার, এবং চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এই সার কারখানায় প্রতিদিন 41 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। তো সাইদা, এই গ্যাসের সংকট এটা কেন হচ্ছে, বা গ্যাস সরবরাহের ক্ষেত্রেই বা কি সমস্যা হচ্ছে, এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে এখন? পুলক, গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা ছাড়াও আরও কয়েকটি শিল্প কারখানায় আজ উৎপাদন বন্ধ বা স্থগিত রাখার খবর পাওয়া গেছে। এর বাইরে ঢাকায় আজ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাসের সংকট হয়েছে, যেমনটি আপনিও বলছিলেন। এখন কর্তৃপক্ষের সঙ্গে যখন আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় গ্যাসের কিছুটা কম সরবরাহ পাওয়া যাচ্ছে। পেট্রোবাংলা, যেটি মূলত বাংলাদেশের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং বাজারজাতকরণের কাজ করে, তার চেয়ারম্যান নাজমুল আহসান তিনি আমাকে বলেছেন যে বাংলাদেশে এখন গ্যাসের চাহিদা দৈনিক প্রায় 3.5 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎপাদন প্রতিদিন 2300 থেকে 2350 মিলিয়ন ঘনফুট। এর বাইরে চাহিদা মেটাতে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি আমদানি করা হয় মধ্যপ্রাচ্যের কাতার এবং ওমান থেকে। তার মাধ্যমে দৈনিক 500 মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয় লোকাল গ্রিডে। আরেকটি উৎস হচ্ছে দিনে প্রায় 250 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ, সেটি স্পট মার্কেট থেকে আমদানি করা হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো দেশ থেকে কেনা হয় না, সেটা যখন যেখান থেকে পাওয়া যায় দামে সস্তা হয় এমন সূত্র থেকেই সরকার সেটি কিনত। এখন পেট্রোবাংলার চেয়ারম্যান মিস্টার আহসান তিনি আমাকে বলেছেন যে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে গ্যাসের সরবরাহ সরকার 7 থেকে 8% কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এবং তিনি যেটি বলছিলেন যে এই যে স্পট মার্কেট থেকে দৈনিক যে প্রায় 250 মিলিয়ন ঘনফুট গ্যাসের ব্যবস্থা করা হতো, সেইটি জুলাই মাস থেকে সরকার আর কি কেনা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এর মাধ্যমে সরকার একটি সেভিংস করার চেষ্টা করছে, এবং মূলত ঠিক এই কারণটিতেই গ্যাসের সংকট দেখা দিচ্ছে। এখন যেসব উৎপাদনে গ্যাস লাগে, অর্থাৎ বিদ্যুৎ, সার কিংবা অন্যান্য যেসব শিল্প কারখানা, এইসব জায়গায় প্রায়োরিটি বিবেচনা করে গ্যাসের সরবরাহ দেওয়া হচ্ছে, এবং সেটি এভাবেই আরও কিছুদিন চলবে বলে কর্মকর্তারা আমাকে বলছেন। এর মানে হচ্ছে যে গ্যাসের এই যে সংকট সেটি এখনই যাচ্ছে না বা খুব শীঘ্রই যাবে না, এটি আরও প্রায় 3 মাস চলবে। এবং পেট্রোবাংলার চেয়ারম্যান তিনি বলছেন যে অক্টোবরের পরে হয়তো লোকাল গ্রিডে আরও কিছু গ্যাসের যোগান সরকার দিতে সমর্থ হবে, এবং শীতকাল আসার কারণে তখন হয়তো গ্যাসের চাহিদা কিছুটা কমবে, সেই কারণে তখন এই পরিস্থিতি একটু সহজ হয়ে আসবে বলে তিনি আমাকে বলছিলেন। সাইদা, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন বিবিসি বাংলার সাইদা আক্তার। আপনারা শুনছেন সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। বাংলাদেশে ডিজেল ও গ্যাসের ঘাটতির কারণে কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদন কমানো এবং সারা দেশে লোডশেডিংয়ের মতন ব্যবস্থা নেয়ার ফলে শিল্প খাত এবং ব্যবসা বাণিজ্যের উপরে ব্যাপক প্রভাব পড়বে বলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। সরকার যদিও বলছে যে সেপ্টেম্বরের শেষে বিদ্যুতের চাহিদা খানিকটা কমে যাবে এবং তখন পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন যে এই কয়েক মাসে উৎপাদন কমে গেলে রপ্তানি ব্যাহত হবে এবং সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকটও তৈরি হতে পারে। ঢাকা থেকে শুনুন এ নিয়ে বিস্তারিত ফারহানা পারভিনের প্রতিবেদনে। বাংলাদেশের অন্যতম বড় শিল্প খাত তৈরি পোশাক শিল্প। রপ্তানিমুখী এই শিল্পের উৎপাদনে বিদ্যুতের বড় ভূমিকা রয়েছে। এই শিল্প খাতের মালিকরা বলছেন বিদ্যুতের ব্যবহার কমানোর জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে তাদের প্রাথমিকভাবে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। তৈরি পোশাক কারখানা A+ গ্রুপের মালিক এম তমিজউদ্দিন ভুইয়া সেলিম বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিকল্প নেই, সেটা না হলে উৎপাদনে ব্যাপকভাবে ব্যাহত হবে। যখন একটা অর্ডার দিলাম ভাই টাইম দিচ্ছ না কেন, ভাই ইলেকট্রিসিটি ছিল না, দিতে পারছি, এটা আমাদের জন্য বিশেষ করে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। একজন তৈরি পোশাক কারখানার মালিক বলেন, 4টা এলাকায় তার পোশাক কারখানায় দিনে অন্তত 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এই তৈরি পোশাক কারখানা মালিকের মতো আরো 2 জন একই রকম উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন অনেক কারখানায় জেনারেটর নেই।
সেখানে যখন বিদ্যুৎ থাকবে না তখন তাদের কাজ বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন তারা। সরকার বিদ্যুতের উৎপাদন কমানো ও লোডশেডিং দেওয়ার যে সিদ্ধান্ত কার্যকর করেছে তাতে করে এখন বাসাবাড়িতে ভোগান্তির সঙ্গে সঙ্গে ক্ষতির মুখে পড়ছে শিল্প খাত এবং ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলছেন, অভ্যন্তরীণ ব্যবসার সঙ্গে সঙ্গে রপ্তানি ভিত্তিক শিল্প ক্ষতির মুখে পড়বে। যদি আমাদের উৎপাদন কমে যায়, এক্সপোর্ট যদি কমে যায়, তাহলে তো আপনার এক্সপোর্ট কারেন্সি আমাদের আর্নিংটা কমে যাবে। এর ফলে তো রিজার্ভের উপরে আবার আরো একটা ধাক্কা আছে। সেই জন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোতে যাতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যায় সেই ব্যাপারে সরকারকে প্ল্যানিংটা তাদের সেভাবে করা উচিত বলে আমি মনে করি। আমরা তো ব্যবসায়ীরা তো এখন হতাশ বলেন, মানে মানে করার কিছু নেই আমাদের, তাকিয়ে দেখা ছাড়া। বাংলাদেশ সরকারের পাওয়ার সেলের তথ্য বলছে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। গত 16 এপ্রিল বাংলাদেশে সর্বোচ্চ 14,000-এর বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। তবে সর্বশেষ 18 জুলাইয়ের তথ্য বলছে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 13,000-এর কিছু বেশি। সরকার বলছে আগামী সেপ্টেম্বর নাগাদ পরিস্থিতি উন্নতি হতে পারে, কিন্তু এই সময়ে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে সেটা নিয়ে এখন আলোচনা করছেন শিল্প খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ যা শিল্প কারখানার নিজস্ব ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ দিয়ে তাদের বিদ্যুতের চাহিদা মেটায়, তারা বলছেন ক্ষয়ক্ষতির পরিমাপ করতে তারা আলোচনায় বসবেন। মেঘনা গ্রুপ, যাদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, তিনি বলছেন তারা নিজেরা উৎপাদন করে যদি বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে চান তাহলে তাদের পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে। না, এটা হচ্ছে কি, যখন যেখানে আমাদের এখন যে বললাম গ্যাস রাসায়নিক করছে, বিদ্যুৎ রাসায়নিক করছে, ওই যে পরিমাণ যত ঘন্টা আওয়ার আমাকে কম দিচ্ছে তত ঘন্টা আমাদের শ্রম, তত ঘন্টা আমাদের প্রোডাকশন, তত ঘন্টা সবকিছুই তো সেই কিউমুলেটিভ ভাবে হবে। ডেলি যে কয় ঘন্টা আমরা পাচ্ছি না, যে কয় ঘন্টা আমাদের উৎপাদন বন্ধ থাকবে, সেটা আমাকে ওই সেই কিউমুলেটিভ ভাবে সমষ্টিক ভাবে সেই এফেক্টটা 24 ঘন্টা যা হইতো, আমি এখন যদি 16 ঘন্টা চালাই, এটার 1/3 খরচ বেড়ে যাবে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, অথবা উৎপাদন কম হবে। কারণ আমাদের আদার খরচে তো কোনো আমার সেখানে কোনো আমার কস্ট কাট করার কোনো স্কোপ নাই। বিশ্বে জ্বালানি তেল এবং তরলীকৃত গ্যাস বা এলএনজির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে আমদানি কমেছে। এর সঙ্গে যোগ হয়েছে মার্কিন ডলারের দাম বৃদ্ধি। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে লোডশেডিং সহ সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী প্রধান অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ডে সবখানে একটা স্রোতগতি দেখা যাবে এই বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপের কারণে। যদি উৎপাদন সংকুচিত হয়ে যায় তখন কিন্তু বিদ্যমান কর্মসংস্থানের উপরও কিন্তু একটা চাপ পড়বে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে সমস্ত উৎপাদন বাণিজ্যের, বৈদেশিক বাণিজ্যের সাথে, রপ্তানির সাথে জড়িত, সেখানেও কিন্তু রপ্তানি চাহিদা মেটানোটাও কিন্তু আপনার জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। সেটা সময় মতো রপ্তানি অর্ডারগুলো সেখানে সরবরাহ করা, এটা একটা বিষয়। এবং অভ্যন্তরীণ বাজারেও কিন্তু সরবরাহ একটা সংকুচিত হয়ে পড়বে। তো সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য উৎপাদনের উপরে তো নেতিবাচক প্রভাব পড়বে, এতে কোনো সন্দেহ নাই। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি একটা কৌশলগত পণ্য। বিশ্ববাজারে যে কোনো সময় এর দাম বাড়তে পারে, আবার কমতেও পারে। তাই পুরোটা আমদানি নির্ভর না হয়ে নিজস্ব উৎপাদন বাড়াতে হবে, যাতে করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য চাহিদা মেটানো যায়। ঢাকা থেকে ফারহানা পারভিন। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শাকিল আনোয়ারের কাছে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে তার দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। পার্লামেন্টে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বেশ সহজে হারিয়ে দিয়ে জয়ী মিস্টার বিক্রমাসিংহে আশা করছেন তিনি প্রেসিডেন্ট হওয়ায় শ্রীলঙ্কায় বিভেদের অবসান ঘটবে। তবে তিনি এমন এক দেশের দায়িত্ব নিয়েছেন যেটির অর্থনীতি এখন তীব্র সংকটে এবং জনগণের একটা বিরাট অংশ তার বিপক্ষে। রুশ বাহিনী ইউক্রেনের শহরগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। উত্তর পূর্বের খার্কিভের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন সেখানে 3 জন মারা গেছে। এদিকে খেরসনের অধিকৃত এলাকায় রুশদের নিয়োগ করা কর্মকর্তারা জানিয়েছেন তারা ডিনিপার নদীর ওপর একটি সেতুতে গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করেছেন। এই সেতুতে ইউক্রেনের ছোড়া রকেট আঘাত করেছে। অধিকৃত খেরসনের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য রুশদের কাছে সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন যে মস্কো যেসব ভূ রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে ইউক্রেনে অভিযান চালিয়েছিল সেগুলো এখন আর কেবল পূর্বের ডনবাস অঞ্চলে সীমিত নেই।
এখন খেরসানের আশেপাশের এলাকা এবং দক্ষিণে জাপোরোজিয়াকেও তারা এর অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য এরপর আরও বিস্তৃত হবে, কারণ তার ভাষায় পশ্চিমারা তাদের অক্ষম ক্রোধ থেকে ইউক্রেনকে আরও দূরপাল্লার অস্ত্র সরবরাহ করছে। তিনি বলেন, মস্কোর লক্ষ্য কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকায় এমন কোনো অস্ত্র যেন না থাকে যা রাশিয়ার জন্য হুমকি তৈরি করতে পারে। জ্বালানি কোম্পানি টোটাল এনার্জি জানিয়েছে তারা মিয়ানমার থেকে নিশ্চিতভাবে ব্যবসা গুটিয়ে নিয়েছে। 6 মাস আগে কোম্পানিটি তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল। এই ফরাসি কোম্পানি এবছরের জানুয়ারিতে জানিয়েছিল 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর সেখানে অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির কারণে তারা ব্যবসা গুটিয়ে নেবে। মানবাধিকার গোষ্ঠীগুলো তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়, তবে যেভাবে তারা এটি করেছে সেটির সমালোচনা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মিয়ানমারে টোটালের প্রধান প্রকল্পটির শেয়ারের একটি অংশ রাষ্ট্রীয় তেল এবং গ্যাস কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে, যার ফলে দেশটির নিপীড়ক সামরিক শাসক গোষ্ঠী আরও লাভবান হয়েছে। জাতিসংঘ বলছে, আফগানিস্তানে তালিবান শাসনের প্রথম 10 মাসে দেশটিতে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের ক্ষেত্রে। দেশটিতে জাতিসংঘ মিশনের তৈরি এক রিপোর্টে বলা হয়, কাজ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তালিবান নারীদের সুযোগ সীমিত করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্য জীবন থেকে তাদের সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয় যে তালিবান নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যা অব্যাহত রেখেছে এবং জনসমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার উপর চরমভাবে বিধিনিষেধ আরোপ করেছে। থাইল্যান্ডের সরকার স্বীকার করেছে যে তারা নিজ দেশের কিছু নাগরিকের মোবাইল ফোনে স্পাইওয়্যার ঢুকিয়ে দিয়ে তাদের উপর গোয়েন্দা নজরদারি করেছে। সে দেশের ডিজিটাল অর্থনীতি বিষয়ক মন্ত্রী পার্লামেন্টে বলেন, জাতীয় নিরাপত্তা এবং মাদকের মতো সীমিত কিছু কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষ এই কাজ করেছে বলে তার জানা রয়েছে। এই স্বীকারোক্তির আগে থাই ও কানাডীয় তদন্তে দেখা গিয়েছিল যে থাইল্যান্ডের বিরোধী দলীয় কর্মীদের অনেকের ফোনে ইসরায়েলে তৈরি পেগাসাস স্পাইওয়্যার ঢোকানো হয়েছে। শুনছিলেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেম মাসুদ। শুরু করছি গল টেস্টের খবর দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটের জয় দিয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। আজ পঞ্চম দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল 120 রান। বৃষ্টির কারণে খানিকটা দেরি হলেও 4 উইকেট হাতে রেখেই পাকিস্তানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিয়ন আব্দুল্লাহ শফিক। মাত্র 11 রান বাকি থাকতে মুষলধারে বৃষ্টি নামে সমুদ্র পাড়ের স্টেডিয়াম গলে। তবে বৃষ্টি থামার পর নিজের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেই 160 রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন 22 বছর বয়সী শফিক। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। আব্দুল্লাহ শফিক 408 বল ব্যাট করেছেন। উইকেটে ছিলেন প্রায় 524 মিনিট। টেস্ট ক্রিকেটের সফল রান তাড়ায় এই প্রথম কোনো ব্যাটসম্যান 500 বা তার বেশি সময় উইকেটে কাটালেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে 50 করেছেন। প্রথম ইনিংসে একটা পর্যায়ে 112 রানে 8 উইকেট হারিয়েছিল পাকিস্তান। ম্যাচ শেষে বাবর আজম বলেন, সেই অবস্থান থেকে ম্যাচটা জেতা বিশেষ কিছু। 24শে জুন গলেই দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের ক্রিকেট খুলনায় চলছে বাংলাদেশ এ দলের প্রস্তুতি। এই মাসের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রওনা হবে দলটি। এ দলের হয়ে পারফর্ম করে দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা। সাব্বির রহমান বলছেন, এই সিরিজ তার জন্য একটা বড় সুযোগ। ওইখানে তো একটু অফ দ্য পিচ একটু কুইক হবে, তো চেষ্টা করছি যেন এখান থেকে প্রিপারেশনটা ভালো মতো নিয়ে যাওয়ার জন্য, যেন ওইখানে যেন অকওয়ার্ড ফিল না হয় জোরে বল বা ফাস্ট বল জন্য চেষ্টা করছি। গ্রানাইট তো এমনি ফাস্ট বল, আর একটু পানি দিলে একটু ফাস্ট হয়, তো চেষ্টা করছি ওটা প্রিপারেশন নেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে আমি একটু যখন যে ফ্যাসিলিটি পাচ্ছি না কেন আমি নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই যেটা স্টেজে খেলা বাউন্স উইকেট এবং এটা অফ দ্য পিচ কুইক হবে, সো পারফেক্ট ফর দ্য স্ল্যাপ, দ্যাটস ওয়াই করেছি। হয়তো বা এরকম উইকেট নাও থাকতে পারে, বাট অফ দ্য আমরা যে ওয়ানডেগুলো খেলতেছি যদি কেউ রান করতে পারে, একটা ভালো একটা মোমেন্টাম নিয়ে যাচ্ছে, কনফিডেন্স নিয়ে যাচ্ছে, অল ওভার দ্য কনফিডেন্স। যদি কনফিডেন্স লো থাকে যে উইকেটে হোক না রান করতে পারবে না বা ভালো খেলা সম্ভব না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরে গেছে ইংল্যান্ড। তবে এই ম্যাচে খেলার চেয়েও আলোচনায় ছিল ব্রিটেনের তীব্র গরম এবং বেন স্টোকসের বিদায়। প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা ছিল চেস্টারলি স্ট্রিটে। বেশ কজন ক্রিকেটারকে বরফের ব্যাগ কাঁধে নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে বিশ্রাম নিতে দেখা গেছে। ওদিকে বেন স্টোকস ম্যাচ শেষে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে অনুরোধ করেছেন ক্রিকেটারদের যাতে মানুষ হিসেবে দেখা হয়। তিনি বলেন, ক্রিকেটাররা
গাড়ি নয় যে জ্বালানি দিলেই চলবে। এবারে ফুটবল। পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে আনুষ্ঠানিকভাবে সই করালো স্পেনের ক্লাব বার্সেলোনা। বায়ার্ন মিউনিখ থেকে 5 কোটি ইউরোতে 4 বছরের জন্য বার্সায় যোগ দিলেন তিনি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনার প্রাক মৌসুম সফরে যোগ দিয়েছেন তিনি। গত মৌসুমে 46 ম্যাচে 50টি গোল করেছেন লেভানডফস্কি। ওদিকে জুভেন্টাস থেকে 6.5 কোটি ইউরোতে ডিফেন্ডার মাথিস ডিলিটকে সই করিয়েছে বায়ার্ন মিউনিখ। 5 বছরের চুক্তি হয়েছে। 2019 সালে আয়াক্স থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। রায়হান মাসুদ দিচ্ছিলেন খেলার খবর। ভারতে ইসলামের নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে আসা রাজনীতিবিদ নূপুর শর্মাকে আপাতত গ্রেফতারি থেকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এ মাসের গোড়াতেই শীর্ষ আদালত মিস শর্মাকে তীব্র ভর্ৎসনা করে বলেছিল, ভারতে যে পরিস্থিতি চলছে সেটার পেছনে তার দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যই দায়ী। কিন্তু এখন সেই আদালত থেকেই সাময়িক অব্যাহতি পেয়ে গেলেন তিনি। ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে কেন এখনও গ্রেফতার হতে হয়নি, অথচ একই ধরনের অভিযোগে মোহাম্মদ জুবায়ের নামে যে সাংবাদিক তাকে গ্রেপ্তার হতে হয়েছে, ভারতে অনেকেই সেই প্রশ্ন তুলছেন। জানা যাচ্ছে বিজেপি তাকে সাসপেন্ড করলেও সরকারই মিস শর্মার সুরক্ষার ব্যবস্থা করছে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যকে ঘিরে দেশের ভেতরে ও বাইরে তুলকালাম শুরু হওয়ার পর 1.5 মাস কেটে গেছে। মাঝের এই লম্বা সময়টায় তিনি একবারও প্রকাশ্যে আসেননি। জুনের প্রথম সপ্তাহের পর সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করেননি এবং দেশের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে একগাদা এফআইআর হলেও কোনো মামলাতেই নিজে হাজিরা দেননি। বরং সেই সব মামলা খারিজ করার বা নিদেন পক্ষে একত্র করে দিল্লিতেই শুনানি করা হোক বলে মিস শর্মা যে আবেদন করেছিলেন, গত 1 জুলাই সুপ্রিম কোর্ট তাতে তার তীব্র সমালোচনা করে। কিন্তু এখন শীর্ষ আদালতের বিচারপতিরা সুর অনেকটাই নরম করেছেন। মিস শর্মাকে এখন গ্রেপ্তার করা যাবে না বলে তারা নির্দেশ দিয়েছেন এবং যেসব রাজ্যে তার বিরুদ্ধে মামলা আছে সেগুলোর স্থানান্তরের জন্য সেই সব রাজ্যকে নোটিশও পাঠিয়েছেন। मेरा मानना है कि सुप्रीम कोर्ट एक गार्जियन की तरह, कभी कई बार ऐसा हुआ है कि एज अ गार्जियन कुछ वो कह देते हैं, कभी जजेस भी ये कह सकते हैं कि एक ह्यूमन है। সিনিয়র আইনজীবী গৌরব কুমার বানশাল বিবিসিকে বলছিলেন, আসলে অনেক সময়ই সুপ্রিম কোর্ট একজন অভিভাবকের মতো আচরণ করেন। বিচারপতিরাও মানুষ, কোনো কারণে কখনো পিটিশনারের ওপর তারা ক্ষুব্ধ হতেই পারেন। আমাদের আইনজীবীদেরও যেমন প্রায়ই তাদের কাছে ধমক খেতে হয়। নূপুর শর্মার ক্ষেত্রেও নিশ্চয়ই তাই হয়েছিল, কিন্তু এখন তার জীবনের ওপর হামলার আশঙ্কা আছে, এটা তারা উপলব্ধি করেছেন এবং বিচারপতিরা মনে করেছেন এখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করার সময় এসেছে। সুপ্রিম কোর্ট কা ইন্টারভেনশন জায়েজ है। নূপুর শর্মা তার আবেদনে উল্লেখ করেছিলেন, তাকে নিয়মিত ফোনে, ইমেইলে বা সোশ্যাল মিডিয়াতে হুমকি দেওয়া হচ্ছে, ফলে দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে আদালতে হাজিরা দিতে গেলে তার জীবনই বিপন্ন হবে। প্রথমে সুপ্রিম কোর্ট এই যুক্তি মানতে না চাইলেও পরে কিন্তু বিচারপতিরা তাদের ভাবনা পরিবর্তন করেছেন বলেই মনে করছেন রাষ্ট্রবাদী মহিলা মুসলিম মঞ্চের নেত্রী ফারহা ফায়েজ। जो ट्रांसफर पिटीशन उन्होंने लगाई थी उसके लिए कोर्ट ने अपने व्यूज दे दिए, लेकिन उससे क्या हुआ कि उनकी जान को और ज्यादा खतरा बन गया। और जो মিস ফায়েজ বলছিলেন, নূপুর শর্মার ট্রান্সফার পিটিশনে সুপ্রিম কোর্ট প্রথমে যে পর্যবেক্ষণ দিয়েছিল তাতে তার জীবনের ওপর হুমকি আরো বেড়ে যায়, কারণ কট্টরপন্থীরা তাতে ধরে নিয়েছিল তারা যে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটাই ঠিক। এরপরই কিন্তু মিস শর্মা নিজের ও পরিবারের সুরক্ষা চেয়ে আদালতে গিয়েছেন, যেটা হয়তো তার আরো আগেই করা উচিত ছিল। অভিযুক্ত এবং আবেদনকারী সবার জীবনেরই কিন্তু মূল্য আছে। তবে সমস্যা হলো আমাদের দেশে কট্টরপন্থীরা আদালতের চূড়ান্ত রায় আসা অবধি অপেক্ষা করার ধৈর্যটা দেখান না। নূপুর শর্মা গ্রেপ্তারি এড়াতে পারলেও তার বিতর্কিত মন্তব্য প্রথম টুইট করে যিনি প্রচারে আনেন সেই সাংবাদিক মোহাম্মদ জুবায়ের কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গত 24 দিন ধরে জেলে রয়েছেন। বামপন্থী অ্যাক্টিভিস্ট মাইমুনা মোল্লা বিবিসিকে বলছিলেন, রাষ্ট্রের দ্বিচারিতা ঠিক এখানেই স্পষ্ট। ইন আ ডেমোক্রেসি আমাদের রাইট হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাট ফ্রিডম অফ এক্সপ্রেশনের একটা লিমিট আছে। এমন না যে তুমি যা তা বলে যাবে আর মানে ল এন্ড অর্ডার ব্রেক করবে, হেট ক্যাম্পেইন করবে আর যে সরকারি তন্ত্র চুপ করে থাকবে। কিন্তু এখন আমরা যা দেখছি তাই হচ্ছে। নূপুর শর্মাকে অ্যারেস্ট করা হলো না, কেন হলো না? অন দি আদার হ্যান্ড আমরা দেখছি অন সিমিলার বাট ফ্রিভোলাস চার্জেস মোহাম্মদ জুবায়েরকে অ্যারেস্ট করা হলো। তো দিস ইজ ক্লিয়ারলি আ কেস অফ
ডাবল স্ট্যান্ডার্ড, গভর্নমেন্ট বা পুলিশের যে অ্যাটিটিউড সেটা বোঝাই যাচ্ছে। নূপুর শর্মার সত্যিই কোনো প্রাণ সংশয় আছে কিনা, থাকলেও সেটা কি ধরনের, তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে মিস মোল্লার। আমার মনে হচ্ছে এইরকম স্টেট প্রোটেকশন দেওয়া যদি সত্যি লাইফ থ্রেট হয় টু হার লাইফ, তবে উই ডোন্ট নো না how they concoct stories, we do not know, and they work in collusion, the party, the government, the police. শাসক দল, সরকার ও পুলিশের আঁতাতে যেভাবে এদেশে মনগড়া কাহিনী তৈরি করা হয়, তাতে এই জীবনের হুমকি নিয়ে সন্দেহটা স্বাভাবিক, যুক্তি দিচ্ছেন তিনি। এবং গত 1.5 মাস ধরে নূপুর শর্মা যে অজানা কোনো ঠিকানায় আত্মগোপন করে আছেন, তাতে রাষ্ট্র তাকে সব ধরনের সহযোগিতা করছে বলেও বিরোধী পক্ষ নিশ্চিত। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে সামাজিক মাধ্যমে আজ বাংলাদেশের যে সমস্ত ঘটনা বা খবর ট্রেন্ডিং ছিল, নজর দেওয়া যাক সেই দিকে। ধন্যবাদ পুলক। সোশ্যাল মিডিয়ায় আজ যেসব বিষয় ট্রেন্ড করছে সেগুলো জানিয়ে হাজির হয়েছি আমি মুন্নি আক্তার, আর আমার সাথে আছেন আমি ফয়সাল তিতুমির। মুন্নি, আজকে কিন্তু বাংলাদেশের রেল বিষয়ক খবরাখবরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে দেখা যাচ্ছে। ফেসবুকে যেসব খবর শেয়ার করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রেনের টিকিট বিক্রিতে দুর্নীতি রয়েছে এবং অনলাইনে ট্রেনের টিকিট বিক্রিতে নিয়োজিত সহজ.com-কে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফেসবুকে শেয়ার করা আরেকটি খবরে বলা হচ্ছে যে হাইকোর্ট বলেছে রনি প্রয়োজনে হাইকোর্টে আসতে পারেন, তার কথাও আমরা শুনব। রেলওয়ের অব্যবস্থাপনা এবং ভোগান্তির প্রতিবাদে 6 দফা দাবিতে গত 7 জুলাই থেকে প্রতিবাদ জানিয়ে আসছিলেন রনি। এই খবরটি নিয়ে নানান ধরনের মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মিথুন মিস্ত্রি লিখেছেন, দুর্নীতিবাজদের কমালে দেশ বাঁচবে। দুর্নীতির কালো বিড়াল শুধু রেলে নয়, সকল সেক্টরে। রনি শুধু একটা জায়গায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। SM জয় লিখেছেন যে বাংলাদেশের সকল সেক্টরে দুর্নীতি এমন ভাবে আঁকড়ে ধরেছে এটা উপড়ে ফেলা সম্ভব না। শুধু একা রনি যাবে হাইকোর্টে, আর কারো সমস্যা নেই। এদিকে মোহাম্মদ হোসেন লিখেছেন, আপনারা কি হাইকোর্ট চিনেন না, রনি কেন যাবে? এদিকে ঢাকায় বিমানবন্দর রেল স্টেশনে অগ্রিম টিকিট না পাওয়ার জের ধরে ট্রেন লাইনের উপর শিক্ষার্থীরা বিক্ষোভ করায় 3 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। এই খবরটিও রয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আলোচনায়। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রোববারের অগ্রিম টিকিট কিনতে সেখানে গিয়েছিল, কিন্তু মাত্র 4 মিনিটে সব টিকিট শেষ হয়ে যাওয়ায় টিকিট না পেয়ে এই আন্দোলন করে শিক্ষার্থীরা। বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরটি নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। কামাল হোসেন লিখেছেন, সাধারণ মানুষের কষ্টের টাকায় রেল চলে, প্রয়োজনের সময় টিকিট নেই, অথচ কালোবাজারে টিকিটের অভাব নেই। রেলের টিকিট কালোবাজারি আর হয়রানি বন্ধ হোক দ্রুত। সাইফুল ইসলাম লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান প্রশংসনীয়। এভাবেই সারা দেশে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের তরুণ সমাজকেই। অনেকটা একই রকম মত রাহুল বিশ্বাসেরও লিখেছেন, হোক প্রতিবাদ, এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ। আসলে অনেকেরই বেশ ক্ষোভ রয়েছে দেখা যাচ্ছে। 20-25 কোটি বছর আগে পৃথিবীতে মাত্র একটাই মহাদেশ ছিল, আর এর নাম ছিল প্যানজিয়া। এমন তত্ত্ব এখন স্বীকৃত। বিবিসি বাংলার এমন একটি খবরও রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ার আলোচনায়। এতে বলা হচ্ছে যে প্যানজিয়া নামে সুপার মহাদেশটি থেকে ভাগ হয়ে ধীরে ধীরে মহাদেশগুলো একসময় আলাদা হয়ে যায়। এই তত্ত্বের পেছনে বেশ কিছু যুক্তিও রয়েছে, যেমন পৃথিবীর আলাদা হয়ে যাওয়া খণ্ডগুলোকে পাজলের মতো মিলিয়ে ফেলা যায়। এদের মধ্যে একই ধরনের শিলা এবং পাথরও পাওয়া যায়। এই খবরটি নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। শরীফুল ইসলাম লিখেছেন, এটা একটা চলমান প্রক্রিয়া, মহাদেশগুলো এখনো নড়াচড়া করছে, আগামীতেও চলতে থাকবে। কামরুজ্জামান প্রদীপ লিখেছেন, আবার মহাদেশ ভাগ হলে বাংলাদেশ যেন ইউরোপের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ তিনি কিছুটা মজাই করেছেন। ঠিক তাই, কারণ এটা আসলে অনেক কোটি বছর পর হয়তো বা এমনটা ঘটবে বলে মনে করা হচ্ছে। বিকাশ ধরের মন্তব্য, বাহ, অনেক কিছু জানতে পারলাম। বিয়ের 10 বছর পর একসাথে 4 সন্তানের মা হয়েছেন যশোরের এক নারী, এমন একটি খবরও বেশ শেয়ার হচ্ছে ফেসবুকে। এসব খবরে বলা হচ্ছে যে শহরের একটি বেসরকারি হাসপাতালে 2 মেয়ে আর 2 ছেলে শিশুর জন্ম দিয়েছেন ওই নারী। 3টি শিশু আর মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ার কারণে অপর শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এদিকে একসাথে 4 শিশুর জন্মের খবরে তাদের দেখতে হাসপাতালে ভিড় করছেন স্থানীয়রা, এবং এই খবরটি সোশ্যাল মিডিয়ায় আসার পর সেটি নেটিজেনদেরও নজর কেড়েছে। অনেকেই কিন্তু তাদের শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন। আরশাদ আলী যেমন লিখেছেন, আল্লাহ পাক যেন বাচ্চা 4টাকে এবং তার মাকে
মাকে সুস্থ রাখেন। স্বপ্নময় পৃথিবী নামের একটা আইডি থেকে লেখা হয়েছে সুখী পরিবার। জামান খান লিখেছেন দোয়া রইল। জুয়েল ইমরুল কায়েস তিনি কিছুটা মজা করে মন্তব্য লিখেছেন। তিনি বলেছেন এদের নাম দেয়া হোক স্বপ্ন, পদ্মা, সেতু এবং টোল। তো এই ছিল সোশ্যাল মিডিয়ার আজকে ট্রেন্ডিং এর খবরাখবর। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ইউর দেশগুলো 15% গ্যাস ব্যবহার কমানোর পরিকল্পনা করছে। আর বাংলাদেশেও গ্যাস সংকট, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বা সিইউএফএল গ্যাসের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কবে আবার এটি চালু হবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন কমানোর ফলে ব্যবসা বাণিজ্য এবং শিল্প খাতের উপরে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এরই সঙ্গে শেষ করছি আজকের প্রবাহ। পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত 10:30, ভারতের সময় 10টায় শুনবেন আশা করে। আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।